আমি কি তোর ড্রাইভার নাকি যে তোকে এভাবে নিয়ে যাব? এখানেই থাকি না। লাত্তি খাবি কুত্তি, তাড়াতাড়ি সামনে আয়। কুত্তা, তোর জন্য কোনো কিছুতেই শান্তি নেই। কেন? আমার বাবুটার সাথে কথা বলতে চাইলাম। হা হা হা, বাবু, যাও গিয়ে ফিডার খাওয়াও। দেখ সোহান, সবকিছুতেই মজা নিবি না। ঠিক আছে, নিব না। রিমি, তুই তো একটা মেয়ে, তাই না? কেন? আমাকে কি তোর ছেলে মনে হয়? আরে না, তুই তো আমার কলিজার বোন। থাক, আর পাম দেওয়ার দরকার নাই। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য এমন করিস। তাহলে তো বুঝতেই পারছিস। হুম, এখন সমস্যাটা কি সেটা বল। আসমাকে কি উপহার দেয়া যায়? গিফট করবি নাকি প্রপোজ করবি? দুটোই। রিং দিতে পারিস? আমি কি বিয়ে করেছি যে রিং দিব? তাহলে ঘড়ি দিতে পারিস। ধন্যবাদ বনু, ঘড়ি কিনেছি। তারপর রিমির সাথে সারাটা রাস্তা কথা বলতে বলতে কলেজে চলে এলাম। গাড়িটা একপাশে পার্ক করার পর অনুষ্ঠানের দিকে এগিয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম আব্বু আর প্রিন্সিপাল স্যার নেই। বুঝতে দেরি হলো না, তারা এখন প্রিন্সিপাল স্যারের রুমে বসে আড্ডা দিচ্ছে। সেদিকে আর না ভেবে রিমিকে সাথে করে নিয়ে আসমাকে খুঁজতে লাগলাম। কিন্তু খুঁজে পাওয়া তো দূরের কথা, আসমার গন্ধটা পাচ্ছি না। সোহান, আসমার ছবি আছে তোর কাছে? না, তবে ভাবির কাছে আছে। এখন ভাবিকে কোথায় পাবো? একটু অপেক্ষা কর, এমনিতেই দেখতে পাবি। ঠিক আছে। তারপর রিমির সাথে কথা বলতে লাগলাম। রিমিও এমন এমন কথা বলে যে না হেসে থাকাই যায় না। রিমির সাথে মজা করছি, হঠাৎ দেখলাম আসমাকে। আজকে মনে হচ্ছে অন্য এক আসমাকে আমি দেখছি। পরনে নীল শাড়ি, খোলা চুল, হাত ভর্তি হরেক রকমের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, এক কথায় আকাশ থেকে নেমে আসা কোনো নীলপরী। আসমাকে দেখে আজ মন চাইছে জড়িয়ে ধরে আদর করি। মনে মনে এসব ভাবছি, তখন আসমা আমাদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আসমান এমন কাজ থেকে একটু অবাক হয়নি, কারণ ও আগে থেকেই এমন। তাই রিমির সাথে কথা না বলে দৌড়ে আসমার সামনে গেলাম। কিন্তু আসমা আমাকে দেখেও অন্যদিকে চলে যেতে লাগলো। আসমার এমন ব্যবহার দেখে মন চাইছিল চুল ধরে আচ্ছা মতো পিটাই। আসমা চলে যাবে এমন সময় ওর চুলটা ধরে কাছে নিয়ে আসলাম। আসমাকে এভাবে সবার সামনে কাছে টেনে আনায় আসমা এক প্রকার ভয় পেয়ে যায়, যা ওর চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। আর আসমাকে এমন দেখতে নিজেরও অনেক ভালো লাগছিল। তবে আসমা বারবার ছুটতে চাইছিল, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছিল না। হঠাৎ মনে পড়ল আমরা এখন কলেজে, তাই আসমাকে ছেড়ে দিলাম। আসমা আমার থেকে সরে গিয়ে সজোরে কয়েকটা থাপ্পড় মারল। প্রতিদিন যেভাবে থাপ্পড় দেয়, আজ একদম তার ব্যতিক্রম। থাপ্পড় মারার পর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কি না? যদি তুই আমাকে ভালোই না বাসবি, তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতি? তুই জানিস তোর জন্য সবাইকে কত মিথ্যা বলতে হয়েছে? আর তুই কি না আজ একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করছিস? আর এটা ছাড়া তোর মতো ফকিরের বাচ্চা আর কি বা করতে পারে? সেদিন ওই মেয়েটা ঠিকই বলেছিল যে তোরা কলেজ আসিস শুধু বড়লোক বাবার মেয়েকে পটাতে। কথাগুলো একেবারে বলল। আসমার কথা শুনে কিছুটা অবাক হলাম। কিছুটা বললে ভুল হবে, অনেকটাই অবাক হয়েছি। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে আমার প্রতি বাজেভাবে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়ল আব্বুর উপর। আমি স্পষ্ট বুঝতে পারলাম আব্বুর চোখ রাগে লাল হয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমার এখন কি করা প্রয়োজন। মাথা নিচু করে আবারও আব্বুর দিকে তাকিয়ে দেখলাম প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আব্বু চলে গেল। ওই কুত্তার বাচ্চা, কথা বলিস না কেন? এসব করতে আসিস কলেজে, তাই না? আর আজকে আপুকে বলে দিব যেন তোর মতো ফকিরের বাচ্চাকে আর ড্রাইভার জেনে না রাখে। অনেকক্ষণ রিমি আমাদের কথা শুনছিল, ওর দিকে তাকাতেও কেন জানি না লজ্জা লাগছে। মেয়েটাকে? আসমা, কি আস্তে আস্তে কি কথা বলিস? আমার মন চাচ্ছে তোকে। এই মেয়ে, অনেক সময় ধরে তোর এমন আচরণ দেখছি। কিছু না জেনে না বুঝে অন্যের প্রতি কিছু মন্তব্য করা একটি ভদ্র মেয়ের ব্যবহার হতে পারে না। কি বলতে চাও তুমি? আমি বাজে? সেটা তুমি যা মনে করো।
তুমি আমাকে চেনো না আমি কে, আর এই ছোট লোকটার জন্য আমাকে মারলে। তুমি আমাকে চেনো আমি কে? চুপ, একদম চুপ। তুমি কি মনে করছো ও সামান্য একটা ড্রাইভার? সেটা ছাড়া আর কি বা হবে? আর তুমি এত কথা বলছো কেন? জানো আমি ওকে কেন মেরেছি? আজ ওকে মেরেছি শুধু তোমার জন্য। সেটা আমি আগেই বুঝতে পেরেছি কেন ওকে মারছো, কিন্তু চেনো সোহানকে? রিমি তুই চুপ কর। তুই মানে? হ্যাঁ তুই। আমি সোহানের খালাতো বোন। আর তুমি আদৌ কি জানো সোহানকে, কে তার বাবা? না। এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে সেটা জানো? হুম, আমার আপুর শ্বশুর। তোমার আপুর শ্বশুর, কিন্তু সোহানের কে সেটা জানো? তিনি সোহানের বাবা। আর তুমি ওকে কি বলছিলা, ড্রাইভার? হাউ ফানি! আমি তোমার কথা শুনে খুশি হয়েছিলাম যে তুমি আঙ্কেলের টাকাকে নয়, বরং তুমি সোহানকে ভালোবেসো। কিন্তু আজকে কি দেখলাম! ছি! সোহান, আমি গাড়িতে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। কথাগুলো বলে রিমি সেখান থেকে দ্রুত চলে গেল। জানো আসমা, আজ তোমাকে নতুন করে ভালোবাসি কথাটি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে তুমি আমাকে ভুল বুঝলা। সে যাই হোক, তোমাকে আর কখনো বিরক্ত করব না। আর হ্যাঁ, তোমার জন্য একটা ঘড়ি এনেছিলাম, ভালো লাগলে রেখে দিও। ভালো থেকে আর পারলে আমাকে মাফ করে দিও। কথাগুলো একেবারে বলে চলে আসলাম। গাড়িতে উঠেই কেন জানি না কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু একটা বাধা যে আমাকে কান্না করতে বারণ করছিল। আমি সরি ভাই, আমার জন্য এসব হয়েছে। আরে, এখানে তোর কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। আরে পাগলি, কান্না করছিস কেন? যা হবার তা হয়ে গেছে। তারপর আর সেখানে না থেকে বাসায় চলে আসলাম। রিমি, আমার ফোনটা নিয়ে যা। ঠিক আছে। রিমি চলে যাওয়ার পর আমি গাড়িটা পার্ক করে বাসায় ঢুকতেই আব্বুকে এমনভাবে দেখবো ভাবতেই পারিনি, যে কিনা ছোট থেকে গায়ে একটা আঁচড় অবধি দেয়নি, আজ সেই কিনা আমাকে মারলো। অবাক হয়ে আব্বুর দিকে তাকালাম। আব্বু তখন বলতে লাগলো, আমি তোকে কি ভেবেছিলাম আর তুই কি হয়েছিস সেটা আমি ভাবতেই পারছি না। কিন্তু আব্বু। চুপ, একদম চুপ। তোর মুখে কখনো আমি আব্বু ডাক শুনতে চাই না। বেরিয়ে যা আমার বাসা থেকে এই মুহূর্তে। কি বলছো এসব? আমি কারো কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, তাই হবে। চলে যাচ্ছি তোমাদের থেকে। জানি না আর দেখা হবে কিনা, তবে যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন আর আমাকে তোমাদের কাছে পাবে না। ভালো থেকো আম্মু, তুমি আব্বুর যত্ন নিও, আর নিজেরও রেখো। কথাটি বলে বাসা থেকে বেরিয়ে এলাম। আজ নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর মনে মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাব্বু, তুমি নিজেই যদি আমাকে ভুল বুঝো, তাহলে আসমা আমাকে কেন ভুল বুঝবে না? আব্বুর প্রতি অনেক রাগ হচ্ছে, কোনো কারণে না জেনেই এমন ভুল সিদ্ধান্ত নিতে পারলো। আর আসমা, তোকে তো আমি কখনোই ক্ষমা করব না। এরকম হাজার প্রশ্ন আর দ্বিধা কাজ করতে লাগলো। মন চাইছে নিজেকে শেষ করে চিরতরে না ফেরার দেশে চলে যাই। নিজেকে শেষ করে দেওয়ার জন্য চলে এলাম বরগুনা ব্রিজের কাছে। কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। শুনেছি ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু তারা কান্না করে। নিজের ভিতরে সত্তাটা যখন মরে যায়, তখন তাদের কেমন লাগে সেটা শুধু ছেলেরাই বুঝতে পারে। অনেক ছেলেই আছে যারা এমন কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুকে আপন করে নেয়। আমাকেও এটাই করতে হবে, কারণ এই পৃথিবীতে যারা আপন ছিল তারাই পর করে দিছে। পর কিভাবে আমাকে ভালোবাসবে? ব্রিজের রেলিংটা ধরতেই মনে পড়লো সবাই আমাকে ছেড়ে দিয়ে ভালোই তো করেছে। তাদের যাতে আমি দেখাতে পারি আমি নিজেও কিছু একটা করতে পারি, কিন্তু কে আমাকে সাহায্য করবে? ফোনটাও আনিনি যে কাউকে কল করব। হঠাৎ জয়ের কথা মনে পড়ল। তারপর আর সেখানে না থেকে জয়ের বাসায় চলে গেলাম। জয়ের বাসার কলিং বেল বাজাতেই জয় দরজা খুলে দিল। সোহান, তোকে আজ এমন দেখাচ্ছে কেন? আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। মানে, কি বলছিস? তুই আগে রুমে আয়। তারপর জয়ের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সোফায় বসার পর জয়কে সব খুলে বললাম। আসমা এমনটা আদৌ করতে পারলো? মন চাইছিল মরে যেতে,
ব্রিজের উপর থেকে চলে যেতে চেয়েছিলাম, না ফেরার দেশে। আর একবার এই কথা বললে তোকে মেরেই ফেলবো। তুই আর কি মরবি, নিজের ভিতরটাই যে মরে গেছে। তুই এখানে বসে থাক, আমি আসছি। কিছু সময় পর জয় আবারও রুমে আসলো, সাথে ভাতের প্লেট নিয়ে। এটা খেয়ে নে। না রে, ভালো লাগছে না। বলছি না, খেয়ে নে। তারপর জয় এক ধরনের জোর করে খাইয়ে দিল। এখন কি করবি? তোর চাচ্চু তো কানাডায় একটা কোম্পানিতে জব করে। যদি তোর চাচ্চুকে বলে দিতি, তাহলে সেখানে জবের পাশাপাশি পড়াশোনা করতে পারতাম। তুই কি সত্যিই কানাডা যাবি? অন্তত গ্র্যাজুয়েটটা কমপ্লিট করতে হলেও আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি চাচুকে বলে দিচ্ছি। আর তোর তো আগে থেকেই পাসপোর্ট আছে, তাই না? সেটা তো হবে না, নতুন করে লাগবে। কেন? আমি ওই বাসায় আর যেতে পারবো না। কেন পারবি না? জানি না, কিন্তু আমি যেতে পারবো না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আর শোন, আমার কিছু বৃত্তি পাওয়ার টাকা আছে, সেগুলো তুলতে হবে। আমি সেগুলো তুলে তোকে দিচ্ছি। আর তুই কিছু টাকা লাগিয়ে একটু তাড়াতাড়ি সব ম্যানেজ কর। আমি আর এখানে থাকতে পারবো না। শালা, তুই কি আমাকে পরোয়া পিস? তুই আমার জন্য, আমার পরিবারের জন্য কি করেছিস সব ভুলে গেছিস? আরে এই বাসাটায় যে আছি, সেটাতেও তো তোর ভাগ আছে। তোর মনে আছে তুই এই বাসা তৈরিতে তোর বাবার থেকে কত টাকা আমাদের দিয়েছিস? সেগুলো তোর মনে নেই? আর আর তুই আজ বলছিস তোর থেকে টাকা নিব? তুই 2 দিন অপেক্ষা কর, আমি আর আব্বু মিলে সব করছি। ঠিক আছে, কিন্তু কেউ যেন না জানতে পারে। হুম, তাই হবে। তারপর জয় চলে গেল। আমি সেখানে বসে ভাবতে লাগলাম, যার জন্য এত কিছু করলাম, সেই কিনা আমাকে এভাবে অপমান করলো। ওর জন্য আব্বু আমাকে ভুল বুঝলো। আর আব্বু তো জানে আমি আসমাকে ভালোবাসি, তাহলে কেন তিনি এমনটা করলো? মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু একবারের জন্য শুনতে চাইলো না আমি কি করেছি। এখন তো আমি পরিবার থেকে দূরে আছি, কিছুদিন পর হয়তো দেশ থেকে দূরে থাকবো। কিন্তু আসমাকে আমি কখনোই মাফ করব না। আমাকে অনেক বড় হতে হবে। সেদিনটা এসব ভাবতে ভাবতে কেটে গেল। অনেকবার কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারিনি। আর পারিনি এটাই ভেবে যে আমাকে অনেক বড় হতে হবে। পরের দিন বিকেল বেলা ছাদে বসে আছি, এমন সময় জয় আর আঙ্কেল এলো। আঙ্কেলকে দেখার পর সালাম দিলাম। সোহান বাবা, আমি আমার ছোট ভাইকে বলে দিয়েছি তুমি সেখানে গিয়ে থাকবে। কিন্তু তুমি যে চাকরির কথা বলেছিলে, সেটা এখনো হয়নি। আপাতত তুমি ওর বাসায় থেকেই পড়াশোনা করবে। কিন্তু আঙ্কেল, যদি ওনার কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, আমি ওকে সব বলে দিয়েছি। আর যদিও সমস্যা হয়, আমরা তো আছি, আমরা ওর সাথে কথা বলে নিব। আর শোন, আমার চাচ্চু অনেক ভালো, তোর সাথে অনেক ভালো সম্পর্ক হবে, দেখে নিস। কিন্তু পাসপোর্টটার কি হলো? সব হয়ে গেছে, আমি আর আব্বু সেখান থেকেই আসলাম। আর রুমে তোর সবকিছুই আছে, এখন শুধু কিছু জামা কাপড় কিনতে হবে। হুম। তাহলে আজ রাতে শপিংয়ে যাচ্ছি। আর শোন, তোর ফ্লাইট কাল বিকেল 3:30 তোমরা তাহলে কথা বলো, আমি যাই। তারপর আঙ্কেল চলে গেল। আমি যে তোর বাসায়, এটা কি কেউ জানে? সাকিব বা রাহুল জানে, ওরা সন্ধ্যার সময় এখানেই আসছে। আর কেউ তো জানে না? না, তবে তোর ভাইয়া জানতে চেয়েছিল। তুই কি বলেছিস? বলেছি, তোর সাথে আমার কোনো কথা হয়নি। ভালো করেছিস। এখন চল নিচে যাই। হ্যাঁ, তাই চল। সেখানে আর না থেকে রুমে চলে এলাম। রুমে এসে দুজনে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন বুঝতে পারছি জীবনে বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ছেলেমেয়ের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করা এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা অনেক অনেক বেশি সাহায্য করে। আর আমার জীবনে এটা বাস্তবতায় রূপ নিয়েছে। যেখানে নিজের পরিবার থেকে আমি বিচ্ছিন্ন, সেখানে বন্ধুরা নিঃস্বার্থের মতো কাজ করে যাচ্ছে। কি রে, কথা বলছিস না কেন? জয়ের কথায় ধ্যান থেকে বাস্তবতায় ফিরলাম। না, তেমন কিছু না। এখন রেডি হ, বের হতে হবে। কিছু থাকলে তো পরে রেডি হব। চুপ শালা, আমার যেগুলো আছে সেগুলো পরে নেই। সাকিব আর রাহুল প্রায় চলে এসেছে। ঠিক আছে,
জয়ের সাথে আর কথা না বলে ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে শার্ট প্যান্ট পরে রুমে আসলাম। রুমে এসে দেখলাম রাহুল আর সাকিব চলে এসেছে। তোরা কখন এলি? এইমাত্র আসলাম। আর তুই কি সব ভেবে বলছিস? আরেকবার ভেবে দেখ না। এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, বাদ দে, এখন চল। হুম। এরপর সবাই মিলে একটা মলে চলে এলাম। টুকটাক কিছু কিনে নিলাম। মার্কেট করতে করতে অনেকটাই রাত হয়ে যায়, যার জন্য রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে যাই। এই রে, একটা ভুল হয়ে গেছে। কি? সুহানের জন্য তো ফোন কেনা হয়নি। ইস, শালা আগে বলবি না? তার দরকার নেই, কেন? এখন লাগবে না। তাহলে তোর সাথে কন্টাক্ট করবো কিভাবে? তোর চাচুর ফোন দিয়ে। আর আমি ওখানে গিয়ে না হয় একটা ফোন কিনে নিব। ঠিক আছে। কথা বলতে বলতে রাতের খাওয়াটাও শেষ করে সাকিব রাহুলকে বিদায় দিয়ে আমি আর জয় ওর বাসায় চলে এলাম। সেদিনের মতো আর জেগে না থেকে ঘুমিয়ে যাই। পরের দিন ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলতে দেখলাম সাকিব আর রাহুল এসেছে। কিরে, তোরা এত সকালে? আজ তো তুই চলে যাবি, তাই ভাবলাম আজ না হয় তোর সাথেই থাকি। চল এখন ঘুরে আসি। হ্যাঁ সোহান, চল সবাই মিলে ঘুরে এসে তোর সবকিছু গোছাতে শুরু করব। ওদের সবার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। কিঞ্চিত পরিমাণ হেসে দিলাম। ওই, হাসছিস কেন? না, এমনি। চল, তোরা যেখানে বলবি আজ সেখানে যাব। উঠে ফ্রেশ হয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার পর ওদের সাথে ঘুরতে বের হলাম। প্রায় 12:30 পর্যন্ত ঘোরাঘুরি করার পর জয়ের বাসায় চলে এলাম। তবে শুধু আমি আর জয় না, সাথে সাকিব আর রাহুলটাও। বন্ধুরা অনেক বড় পাওয়া, এই জন্য প্রভুর এক আশীর্বাদ। দুদিন আগে আমার সাথে যা হয়েছে, যার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলাম, আর আজ বন্ধুদের সাথে ভালোই আছি। সে যাই হোক, অতীত নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। 3টার দিকে বাংলাদেশ বিমানবন্দরে সবাই চলে এলাম। এরপর আঙ্কেলকে সালাম করে বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। কথা বললে ভুল হবে, এক প্রকার কান্না করছিলাম। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে বন্ধুদেরকে বিদায় দিলাম। ফ্লাইটে বসে ভাবতে লাগলাম, আজ ওরা না থাকলে আজ হয়তো আমি থাকতাম না। এরপর ফ্লাইটটা কানাডার উদ্দেশ্যে আকাশে উড়াল দিল। হাতে ঘড়ি আর মোবাইল না থাকায় কতটা সময় লেগেছে সঠিক জানি না। কানাডায় আমি জয়ের চাচার বাসায় ছিলাম। ওখানে আমি দুজন খুব ভালো বন্ধু পেয়েছিলাম, যারা আমাকে অনেক সাহায্য করেছে। একটা ছিল জয়ের চাচাতো বোন তানহা, আর একটা শবনম। ওদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। এইভাবে দেখতে দেখতে প্রায় 5টা বছর কেটে গেল। নিজেকে অনেক সময় অনেকভাবে আবিষ্কার করেছি। উদ্দেশ্য ছিল একটাই, অনেক বড় হওয়া। কানাডা ভার্সিটি থেকে পিএইচডি করে বের হলাম। তানহা আর শবনমের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় জয় কল করে বলল, আব্বু স্ট্রোক করেছেন। কথাটা শোনার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাত থেকে ফোনটা পড়ে গেল। বুঝতে পারছিলাম না কি বলবো। ফোনটা তুলে তানহা কথা বলে আমাকে নিয়ে বাসায় চলে এলো। তারপর তানহা আর শবনম দেশে আসার সব ব্যবস্থা করেছে। কিছু সময় পর শবনম আমাকে আর তানহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। জয়ের থেকে কথাটা শোনার পর থেকে মনের ভিতরে ভয় শুরু করে দিয়েছে। তারপর ওদের বিদায় দিয়ে ফ্লাইটে উঠে পড়লাম। হঠাৎ কাঁধে কারো হাত অনুভব করতেই চোখ খুলে ফেললাম। পাশে বসে থাকা এক ভাই কাঁধে হাত দিয়ে বলল, আমরা চলে এসেছি, নামবেন না? এটাই ছিল জীবনে ঘটে যাওয়া আমার অতীত। চলুন এখন বর্তমানে আসি। এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম, কারণ আব্বুকে এখন বাসায় আনা হয়েছে। বাসায় আসতে দেখলাম সবাই নিচে বসে আছে, কিন্তু সব থেকে বেশি অবাক হলাম বাসায় আসমাকে দেখে। সেদিকে খেয়াল না করে সবার কাছ থেকে একটু এগিয়ে যেতেই আম্মু আমাকে দেখে জড়িয়ে কান্না শুরু করে দিল। এতটা সময় আম্মুর সাথে কথা বলা তো দূরে থাক, দেখতেও পারিনি। অনেক রাগ তোর, তাই না? আজ যদি তোর আব্বু... আম্মু, আমার ভুল হয়ে গেছে, সেটার জন্য আমি সরি। কিন্তু প্লিজ অতীতটা আর মনে করিও না। আব্বু কোথায় এখন? রুমে আছে। ঠিক আছে, আসো আমার সাথে। রুমে গিয়ে দেখলাম আব্বু বিছানার উপর শুয়ে আছে। হয়তো ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। আব্বুর কাছে গিয়ে বসে তার বাম হাতটা ধরতেই চোখ খুলে ফেলল। সোহান, আব্বু, আমি জানি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। এটার জন্য কি মাফ করা যায় না আব্বু? কথাটা বলার সাথে সাথে আব্বু জড়িয়ে ধরে কেঁদে দিলেন।
আব্বুকে বোঝানোর ভাষা আমার নেই। নিজেও কান্না করে দিলাম। তবে এটা দুঃখের না, বরং আনন্দের। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে আব্বুকে বিশ্রাম নিতে বলে আমি নিজের রুমে চলে আসি। রুমে এসে অনেকটা অবাক হলাম, কারণ যে রুমে 5 বছর কেউ থাকে না সেই রুমটা এত পরিষ্কার। হয়তো আম্মু পরিষ্কার করতেন। এসব না ভেবে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলাম আসমা সোফার উপর বসে আছে। তবে আসমাকে দেখে বুকের ভিতরে কেন জানি না একটা মোচড় দিয়ে উঠল। এ যেন অন্য এক আসমা। আগের থেকে অনেক শুকনো লাগছে, আর চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে। হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আসমার দিকে তাকিয়ে এসব ভাবছি, হঠাৎ অতীতের কথা মনে পড়তে মনের ভিতরে রাগের আবির্ভাব ঘটল। মন চাইছিল রুমে থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই, কিন্তু আব্বুর অসুস্থতার কারণে করলাম না। আসমার দিকে তাকিয়ে না থেকে ড্রেস পরতে লাগলাম। কেমন আছো? কি হলো, কথা বলছো না কেন? আমার উপর এখনো রেগে আছো? আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? আর আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনি কে? মনে নেই কি বলেছিলেন, ভুলে গেলেন? সোহান, আই এম সরি। প্লিজ, সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দাও। মাপ? সেটাও আবার আপনাকে? কখনোই না। মাফ তো তোমাকে করতেই হবে। আর আমার ওই হারানো ভালোবাসাটা আমি আদায় করব। দেখো নিও। আর কোনো কথা না বলে আসমা রুম থেকে চলে গেল। আমিও দাঁড়িয়ে না থেকে ড্রেস পরে নিলাম। ড্রেস পরে রুমে বসে আছি, এমন সময় ভাইয়া এলো। ওখানে গিয়ে তো আমাদেরকে ভুলেই গেছিলি, তাই না? ভাইয়া কি বলছো এসব? ওখানে গিয়ে যদি তোমাদের ভুলেই যেতাম, তাহলে ফিরে এলাম কেন? হ্যাঁ, সেদিন আব্বুর প্রতি অভিমান আর আসমার প্রতি রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আজ সবার মাঝে ফিরে এসেছি। ওখানে গিয়ে কোথায় ছিলি? তারপর ভাইয়াকে সব খুলে বললাম, আর তানহা, শাবনামের কথাও বললাম, কারণ আমার জীবন গঠনের জন্য তারাও অনেক সাহায্য করেছে। সব শোনার পর ভাইয়া বলল, তাহলে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তা এখন কি করবি? দেখি কি করা যায়। ভাইয়া, একটা কথা ছিল। কি কথা বল। আসমা এখানে কেন? ও তো এখানেই থাকে। এখানে থাকে মানে? তাহলে শোন, তুই যেদিন বাসা থেকে চলে গিয়েছিলি সেদিন থেকে আব্বু কার সাথে কোনো কথা বলেনি। সবসময় চুপচাপ থাকতেন। মাঝে মাঝে আমাকে আর আম্মুকে বকা দিতেন, কেন জানিস? আমরা নাকি তোকে আটকানোর চেষ্টা করিনি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আসমা বাসায় আসে। আব্বু আসমাকে দেখে অনেকটা রেগে গিয়েছিলেন, কিন্তু যখন আসমা আব্বুর পা ধরে মাফ চায়, তখন আব্বু আর রেগে না থেকে আসমাকে মাফ করে দেন। আব্বু আর আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোর কথা চিন্তা করতে করতে আব্বু প্রায় সময় অসুস্থ হয়ে পড়তেন। তখন আসমা আর আম্মু মিলে আব্বুকে সেবা করত। তোর বন্ধুদেরকেও অনেকবার বলেছি, কিন্তু ওরা কখনো তোর নাম্বার বা ঠিকানা দেয়নি। স্ট্রোক করার আগের দিন আব্বু তোর জন্য অনেক কেঁদেছিল আর অনেক চিন্তাও করতেন। আর আসমা, সে তো প্রতিটা দিন প্রতিটা রাত তোর জন্য কেঁদেই পার করতো, যার জন্য আব্বু ওকে আর যেতে দেয়নি। তখন থেকে আসমা এই বাসায় আছে। ভাইয়ার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে জল পড়িয়ে করলো। ভাইয়ার সাথে কথা বলার পর খাবার খেয়ে আবার রুমে চলে এলাম। এরই মাঝে 3 দিন চলে গেল। এখন আব্বু সম্পূর্ণ সুস্থ। ও, আপনাদের তো বলাই হয়নি, ভাইয়ার একটা মেয়ে হয়েছে। নাম জ্যোতি, বয়স 4 বছর। জ্যোতিকে নিয়ে ছাদে খেলা করছি, এমন সময় আসমা এলো। তোমাকে আব্বু ডাকছেন। আসমার কথার কোনো উত্তর না দিয়ে জ্যোতির সাথে খেলা করতে লাগলাম। আমার এমন আচরণ দেখে আসমা আবারও বলল, কি হলো, শুনতে পাও না আমি কি বলছি? আপনার আব্বুর সাথে আপনি কথা বলেন, তাতে আমার কি? আর এখন যেতে পারবো না। ওই, তুমি আমাকে আপনি করে বলছো কেন? সেটা নিতান্ত আমার ইচ্ছা। দেখো, আমি সেসবের জন্য তোমার কাছে কিন্তু ক্ষমা চাইলাম। তারপর কেন আমার সাথে এমন করতেছো? দেখুন, হাত ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলো মাফ করছো। মাফ করব? সেটাও আবার আপনাকে? হাস্যকর ব্যাপার। আর এখানে যদি জুথি না থাকতো তাহলে আমি আপনার গালটা লাল করে দিতাম। তাই বলছি, বাচ্চা মেয়েটার সামনে এমন কিছু করতে বাধ্য করবেন না, যেটা করলে জুথি ভয় পাবে। কথাটা শোনার পর আসমা আমার হাত ছেড়ে দিয়ে পুনরায় বলল, আব্বু মানে তোমার আব্বু তোমাকে ডেকেছেন। আপনি যান, আমি জুথিকে নিয়ে যাচ্ছি। তোমাকে এখন যেতে বললো, আর জ্যোতিকে আমি নিয়ে যাচ্ছি। আসমার কথার কোনো উত্তর না দিয়ে নিচে চলে এলাম। নিচে আসতেই আব্বু বলল,
সোহান, আমার তো অনেক হলো। এখন আমি চাই তুমি আর তোমার ভাই কোম্পানির দায়িত্বটা নাও। আব্বু, এখন এসব করা আমার দ্বারা সম্ভব না। কেন? আগে জানতে হবে অফিসের কাজের ধরন। আমাকে কি কি করতে হবে সেটা আগে জানি, তারপর না হয় দায়িত্ব নিব। ঠিক আছে। এরপর আব্বুর সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। রুমে আসতেই মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ আসমা আমার রুমে। আপনি আমার রুমে কি করছেন? বেরিয়ে যান আমার রুম থেকে। আর একটু প্লিজ, প্রায় সবকিছুই ঘোষণা হয়ে গেছে। গোছানো লাগবে না, আমি নিজেই পারবো। দেখলাম তো, গত কিছুদিন ধরে একটা কাজও করলেন না, আর এখন বলেই নিজে ঘোষাতে পারবে। কথাটি বলে আবারও কাজ করতে লাগলো। আপনার করতে হবে না, চলে যান আমার রুম থেকে। হাত ধরে বের হতে বললাম। আর একটু আছে তো। বলছি না করতে হবে না। জ্বর খাওয়ার পর মেয়েটা যেন বাকরুদ্ধ হয়ে গেল, নীরবে চোখের জল ফেলতে লাগলো। আসমাকে এমনভাবে দেখতে অনেক মায়া হচ্ছিল, কিন্তু আসমার প্রতি রাগ এবং অভিমানের ফলে আমাকে এসব করতে হচ্ছে। এটা নয় যে আসমাকে এখন আমি আর ভালোবাসি না, এখন ওকে ভালোবাসি, আর বেশেও যাব। কিন্তু অতীতের কথা মনে পড়তেই নিজের রাগটাকে বাধা দিতে ব্যর্থ হয়ে যাই। আসমাকে এভাবে দেখতে নিজের কষ্ট হচ্ছিল, তাই নিজেই রুম থেকে বের হয়ে বন্ধুদেরকে ফোন করে বরগুনা ব্রিজে আসতে বললাম। তারপর ওদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে ফোন টিপছি, এমন সময় আসমা রুমে আসলো। বাসায় কখন এলে? সেটা কি আপনাকে বলতে হবে? আমি কি একটু শুনতে পারবো না? না, পারবেন না। কেন পারবো না? কারণ কোনো কিছু শোনার অধিকার তোমার এখন আর নেই। যেটা ছিল তা অনেক আগে শেষ করে ফেলেছো। আর সরি আপনাকে তুমি করে বলার জন্য। প্লিজ সোহান, আমাকে এসবের জন্য মাফ করে দাও। আমাকে ছাড়ুন। না, আমি ছাড়বো না। আমি বলছি আমাকে ছাড়ুন। বললাম না, আর এখন ছাড়তে পারবো না। নিজের থেকে আসমাকে ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম। তোকে কতবার বলছি তুই আমাকে স্পর্শ করবি না? আগে তোকে ভালোবাসতাম, তাই তোর কথা শুনতাম, সব অত্যাচার সহ্য করতাম, কিন্তু এখন আর তোকে আমি ভালোবাসি না, আর কখনো বাসবো না। কথাগুলো আসমা নীরবে শুনতে লাগলো। আসমার অনিচ্ছা থাকা সত্ত্বেও চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছিল না। আসমাকে দাঁড়িয়ে কান্না করা দেখতে আবারও রাগ হচ্ছিল, কারণ সেটা এখন অসহ্য লাগে। সেটাই আসমা বারবার করে। আর কেন জানি না আসমাকে এখন অসহ্য লাগে, কিন্তু আসমার চোখের জল অনেকটাই নিজেকে কাঁদায়। মাঝে মাঝে মন চায় সবকিছু ভুলে গিয়ে আসমাকে আপন করে নেই, কিন্তু অতীতের ঘটনাটাই বারবার নিজেকে বাধা দেয়। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুমি আমাকে তুই করে বলছো? হ্যাঁ, বললাম। এরপরেও তোকে তুই করে বলবো। কি করবি তুই আমাকে? দেখো, আমি তোমায় কিচ্ছু বলবো না। তোমার যা ইচ্ছা সেটাই বলো, কিন্তু প্লিজ এখন শান্ত হও। হ্যাঁ, শান্ত হব, কিন্তু তুই এখান থেকে যা। তারপর আসমা কিছু না বলে রুম থেকে চলে গেল। নিজেই নিজেকে গালি দিচ্ছি। মেয়েটার তো দোষ নেই, ওর জায়গায় অন্য কেউ থাকলেও ঠিক এটাই করতো। আর আসমা আমাকে ভালোবাসে বলেই আব্বুর যত্ন করছে, এত কিছু বলার পরেও কোনো প্রতিবাদ করছে না। নিজের কেমন যেন অনেক খারাপ লাগলো। রাতে আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতেই আসমাকে রুমে দেখলাম। আজ মনে হচ্ছে মেয়েটা অনেক খুশি। আমারও ইচ্ছে করে আসমাকে এভাবে সব সময় খুশি দেখতে, কিন্তু অভিমানটাই আমাকে চেপে ধরেছে। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা তোমাকে ডাকছে। এত সকালে কেন? বলতে বারণ করেছে। আমার কাছে আসো। বলো। বলো কিসের জন্য আমাকে ডেকেছে? আমি বলতে পারবো না। কেন? আর তুমি বিছানায় বসো। আব্বু বারণ করেছে। এখন বলো কিসের জন্য ডেকেছে। চুল ধরে কথাটা বললাম। সোহান প্লিজ ছাড়ো, ব্যথা লাগছে। আগে বলো কেন ডেকেছে। কি ভেবেছো তুমি যা বলবে আমি সেটাই করব? মানছি তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, সেটার জন্য আমি ক্ষমা চেয়েছি, কিন্তু কেন বারবার কষ্ট দাও আমাকে? মারলে কেন? সরি। আর চলো, আব্বু ডাকছে। থাক, আগুন জ্বালিয়ে আর পানি ঢালতে হবে না। মানে? তোমার বোঝার বয়স হয়নি, আমি একটু পরে আসছি। আসমা চলে যাওয়ার পর ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেস পরে নিচে এলাম। নিচে এসে দেখলাম সবাই বসে আছে।
সাথে আসমাও। নিচে আসতেই আব্বু বলল, সোহান, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। এটা অবশ্য তুমি যখন সবাইকে ছেড়ে চলে গিয়েছিলে, তারপরে আমি এটা নিয়ে ভাবতাম। আর গতকাল সবার সাথে কথা বললাম, সবাই এটার জন্য রাজি। কিন্তু আব্বু কিসের সিদ্ধান্তের কথা বলছো? তোমার বিয়ের। কি? হ্যাঁ, আমরা সবাই চাই তোমার আর আসমার বিয়ে হোক। আব্বুর কথা শুনে মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল। যে মেয়েটার জন্য পরিবারে এতটা অশান্তির সৃষ্টি হয়েছে, তাকে কিনা আব্বু আমাকে বিয়ে করতে বলছে। মাথাটা মনে হয় অকেজো হয়ে গেল। কি হলো, কথা বলছো না কেন? আব্বু, এটা অসম্ভব। কেন অসম্ভব? আমি ওকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আমি আমি কোনো কথা শুনতে চাই না। যদি আমাকে খুশি দেখতে চাও, তাহলে আসমাকেই বিয়ে করতে হবে। আর যদি তুমি আসমাকে বিয়ে না করো, তাহলে তোমার সাথে আমি কথা বলা একদম ছেড়ে দেব। আব্বু, আমি ওকে কিভাবে? আমি এটা শুনতে চাই না। তুমি এখন এক কথায় উত্তর দিবে, হ্যাঁ অথবা না। আব্বুর এমন কথা শুনে ভয় করতে লাগলো। কারণ কিছুদিন আগেই আব্বুর মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। এখন যদি আবারও বলি আমি ওকে বিয়ে করব না, তাহলে যদি আব্বুকে চিরতরে হারিয়ে ফেলি। আম্মু, ভাইয়া, ভাবির দিকে তাকিয়ে দেখলাম সবাই মুচকি মুচকি হাসছে। কারণ তারা আগেই বুঝে গেছেন আব্বুর কথায় আমি না বলবো না। আসমার দিকে চোখ পড়তেই দেখলাম করুণাময় ভাবে তাকিয়ে আছে। সবাইকে এমন খুশি দেখে নিজেরও অনেক ভালো লাগলো। আমার জন্য যদি সবাই খুশি থাকে, তাহলে নিজেকে বিসর্জন দিতে বাধা নেই। কিছু সময় পর আব্বু আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? ইয়ে মানে মানে আমি কি মানে মানে করছো? সোজাভাবে কথা বলতে পারো না? আমি রাজি। কি বললে? আবার বলো। আমি রাজি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আগামী মাসের 5 তারিখ তাহলে বিয়ের আয়োজন ঠিক করা যেতে পারে। আব্বু, এত দেরি? আসমার কথা শুনে সবাই হাসলেও আমার চেহারায় হাসির কোনো ছাপ নেই। আরে পাগলি মেয়ে, তাড়াতাড়ি করলে যে কেউ জানতেই পারবে না আমার ছেলের বিয়ে হচ্ছে। বিয়েটা অনেক ধুমধাম করেই হবে, আর যার জন্য এত দেরিতে। কিন্তু আব্বু, এত আয়োজন করার কি দরকার আছে? ওই চুপ! এত কথা বলো কেন? আমার কথা শোনার পর আসমা মন খারাপ করে বসে রইল। তারপর আরো কিছু সময় সবার সাথে কথা বলে জ্যোতিকে নিয়ে রুমে চলে আসলাম। জ্যোতির সাথে কিছুক্ষণ মজা করার পর আসমা রুমে এলো। বলেছিলাম না, নিজের ভালোবাসাকে আদায় করে নিব। এখন শুধু তুমি দেখো বাবু। তোমাকে দেখার মতো এখন আর কিছু নাই। যাও এখন। ওই, চুপ হারামি। একটা কাজ করবে? বলো। জ্যোতিকে একটু ভাবির কাছে রেখে আসো। কেন? তোমার সাথে কথা আছে। তো কি হয়েছে? জুতি থাকুক, ও থাকলে সমস্যা কি? ঠিক আছে, তোমার যেতে হবে না। আমি নিজেই ভাবির কাছে রেখে আসছি। থাক, আর ঢং দেখাতে হবে না। দাও। তারপর জ্যোতিকে নিয়ে আসমা চলে গেল। একটু পর আসমা রুমে আসলো। এখন বলো। আমার সামনে দাঁড়াও। আমার সামনে আসমা দাঁড়ানোর পর কিছু বলার আগেই আমিও দাঁড়িয়ে গেলাম। কেন জানি আজ আসমার কাছে যেতে অনেক মন চাইছে। আসমা আমাকে এমনভাবে দাঁড়িয়ে যেতে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আসমার কোমর ধরতেই আসমা যেন ধনুকের মতো বেঁকে উঠল। আসমার মুখটা আমার এত কাছে চলে এসেছে, আমি নিজেই আসমার গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলাম। ভয় পেয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলেছে। আর আসমার পাপড়ির মতো ঠোঁটে চোখ পড়তে নিজেকে যেন কোথাও হারিয়ে ফেললাম। আসমার ঠোঁট জোড়াকে আপন করে নিলাম। আমার এমন ব্যবহার দেখে আসমা নিজেও তাল মিলাতে লাগলো। প্রায় 5 মিনিট পর আসমাকে ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে হাঁপাতে খাটের উপরে বসে পড়লাম। কিছু সময় দুজনে নীরবতা পালন করলাম। এরপর আসমার দিকে লক্ষ্য করতে দেখলাম কোনো কিছু জয় করলে যেমন খুশি হয় ঠিক তেমনি খুশি হয়েছে। মাথাটা নিচু করে মৃদুভাবে হাসছে। এমন ভাবে হাসার কি আছে? তো কি করব? ওই চুপ! তুই আমার সাথে তাল মিলাচ্ছিলি কেন? আমার ভালোবাসা আদায় করার জন্য। আমি তো ভুলে কিস করে ফেলছি। না হলে তোর মতো মেয়েকে আমি কেন? কেউ কিস করবে না। কি বললি তুই? কথাটা বলে আমাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার পেটের উপর বসলো। হাত দিয়ে সরিয়ে উঠে বসবো, সেটাও করতে পারছি না। কারণ ওর দুহাত দিয়ে আমার দুহাত বিছানার সাথে চেপে ধরে আছে। এখন বল, কেন অনিচ্ছায় কিস করলি? সেটা আমার ইচ্ছা। তোর ইচ্ছে মানে? বলেই আমার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। এবার প্রায় 10 মিনিট পর ছাড়লো। আসমার এমন পাগলামি দেখে নিজেই ক্লান্ত হয়ে পড়ছি।
কখন যে অজ্ঞান হয়ে যাই তার কোনো ঠিক নেই। এখন বল, মন থেকে কিস করে শেষ নাকি অন্য কিছু? মন থেকে করেছি, ভয় পেয়ে কথাটা বললাম। আমাকে ভালোবাসিস এখন? না, বাসি না। কি বললি? না মানে বাসি, অনেক ভালোবাসি। গুড বয়। তারপর কপালে একটা চুমু দিয়ে আসমা চলে গেল। আমিও ভাবনার ভিতরে চলে গেলাম, আসমা কি আসলেই আমার জন্য সঠিক? আর আব্বু তো এখন নিজেই আসমাকে আপন করে নিয়েছে, তাহলে আমি পারবো না কেন? ভাবনার মধ্যে একটা কথায় বারবার নিজেকে নাড়া দিচ্ছে, সেটা হলো আসমাকে আপন করে নিতে। নিজেও ঠিক করলাম আসমাকে আপন করে নিব, কিন্তু তার আগে জ্বালাতন করব অনেক। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। এই, ঘুম থেকে উঠো। না, একটু পরে। প্লিজ উঠো। বলছি না একটু পরে, যাও এখান থেকে, ঘুমিয়েছিলাম। এমন সময় আসমা ডাক শুরু করে দিয়েছে, শান্তি মতো ঘুমাতেও দিবে না। জোরে কথা বলাই আসমা আর কিছু না বলে চলে গেল। ঘুমটাও আর ধরছে না, তাই ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম আম্মু, ভাবি, জুথি আর আসমা বসে আছে। আব্বু ভাইয়া হয়তো অফিসে গেছেন। আমাকে নিচে আসতে দেখে আসমা দাঁড়িয়ে গেল। কি রে মা, তুই দাঁড়িয়ে গেলি কেন? না আম্মু, এমনি। সোহান কিছু বলেছি? না আম্মু, ও কি বলতে যাবে? তাহলে দাঁড়িয়ে গেলি কেন? বস এখানে। জি আম্মু। আসমা আর আম্মুর এমন কথা শুনে মনটা চাইছিল আসমাকে গলা টিপে মেরে ফেলি। কত ভালোবাসা! এসব কথা মনে মনে ভাবছি, এমন সময় আব্বু বলল, ওই, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আর তোমার কিছু না যে ওনার মতো আমাকে বসতে বলবে। তার মানে তোর আর আসমার মাঝে কিছু হয়েছে? বল কি হয়েছে? আমি কিভাবে বলবো? বলবি তুই? আরে, রাগ করছো কেন? তাহলে তুই বল। আসলে আম্মু, ঘুমিয়েছিলাম, তখন আসমা আমায় ডাকছিল। বিরক্ত হয়ে ওকে একটা ধমক দিয়েছি। ঠিক আছে, ওকে এখন সরি বল। কি? আমি সরি বলতে যাব কেন? আমি বলছি তাই। পারবো না। যা বলছি তাই কর। থাক আম্মু, ওকে বলতে হবে না। দোষ তো আমারই ছিল। ঘুমের সময় কাউকে বিরক্ত করলে ধমক দেওয়াটাই তো স্বাভাবিক। তুই চুপ কর। আর ওই গাধা, ওকে একটু দেখে শিখ, কত ভালো মেয়ে। এত ভালো আমার লাগবে না। মানে কি বলতে চাস তুই? ভাবি, তুমি বুঝবা না। কি বুঝবো না আমি শুনি? আমার বোন তোকে ভালোবাসে সেটা বুঝবো না? নাকি আসমা যখন সামান্য একটা ড্রাইভারকে ভালোবাসার জন্য সারাটা রাত কান্না করতো সেটা বুঝবো না? নাকি তোর অনুপস্থিতিতে প্রতিটা রাত জেগে জেগে শুধু তোর জন্য চোখের জল ফেলতো সেটা বুঝবো না? বল, আমাকে বল, আমি কি বুঝবো না? ভাবির কথাগুলো মনে হয় মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। কি হলো, চুপ করে আছিস কেন? না, এমনি। জুথি, আম্মু, চলো আমরা খেলা করি। না, জুথি কোথাও যাবে না। ভাবি প্লিজ, আমার এসব কথা বলতে ভালো লাগছে না। জুথিকে আমার কাছে দাও। না, তুই আগে বল, আমি কি বুঝবো না? ও, তার মানে তোমার বোনের জন্য তুমি জুথিকে আমার কাছে দিবে না? আমি সেটা বলিনি। ঠিক আছে, লাগবে না আমার কাউকে। আবারও হারিয়ে যাব, এবার হয়তো আর ফিরে আসবো না, দেখে নিও। আর একবার আজে বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমাকে মারলে কেন? মারতে বেশ করেছে, আর একবার এসব কথা বললে আমিও মারবো। আম্মু আর ভাবি যখন আমাকে শাসন করে ব্যস্ত, তখন আসমার দিকে তাকাতেই বুকের ভিতরে একটা কাঁপুনি দিয়ে উঠলো। আমার এমন কথা শুনে হয়তো কান্না করছে, কিন্তু কি করব? একবার যে বিশ্বাস ভেঙে দিয়েছে, তাকে বিশ্বাস করাটা অনেক কষ্টকর। আসমাকে নীরবে কান্না করছে দেখে আমি বললাম, আমাকে এত জ্ঞান না দিয়ে ওর দিকে একটু তাকাও, ন্যাকা কান্না করছে। আমার কথা শুনে আসমা এবার জোরে কান্না শুরু করে দিল। কিছু বলতেও পারি না, এমনি কান্না করে। আসমার এমন কান্না দেখে জুথিও কান্না করে দিল। এবার দুজনকে একসাথে কান্না করতে দেখে মনটা চাইছিল শীতের মধ্যে কুয়াতে লাফ দেই। এবার তোর শখ মিটেছে? না, তবে তোমরা দুজন কান্না করলে পাক্কা শখটা মিটে যাবে। হারামজাদা, তোকে আমি। কে শোনে কার কথা? ভাবির থেকে জ্যোতিকে নিয়ে এক দৌড়ে বাসার বাইরে চলে এলাম। তারপর একটা গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম। হঠাৎ জয়ের কথা মনে পড়লো, তাই ওকে একটা কল দেওয়ার জন্য গাড়িটা একপাশে থামালাম। শালার জয় নাকি এখন অফিসে, তাই আসতে পারবে না। জয়ের সাথে কথা বলা শেষ করে
লেকের পার যাওয়ার জন্য রওনা দিলাম। আর আপনাদেরকে তো বলাই হয়নি, বন্ধুদের মধ্যে আমি ছাড়া ওরা সবাই বিয়ে করে নিয়েছে। দুঃখ একটাই, এক শালারও বিয়ের দাওয়াত খাইতে পারলাম না। আর কিভাবেই বা খাবো? যখন ওদের বিয়ে হয় তখন তো আমি জীবন গড়ার তাগিদে কানাডায়। 5 বছর সবার মাঝেই অনেক কিছু পাল্টে গেছে। বন্ধুরা যারা সবসময় ঘোরাঘুরি করতাম, আজ তারাই নাকি সংসার সামলানোর কাজ করে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে লেকের পাড়ে চলে এসেছি। গাড়িটা একপাশে পার্ক করে জুতিকে নিয়ে ঘুরতে লাগলাম। আর জুতিটাও হয়েছে, আমার কাছে থাকলে কান্নাই করতে চায় না। অনেক সময় ঘোরাঘুরি করার পর জুতিকে নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলবেলা আসমার রুমে খুঁজলাম, কিন্তু পেলাম না। মেয়েটা মনে হয় এখনো রাগ করে আছে। আসমাকে না পেয়ে ভাবির কাছে গেলাম। ভাবি, আসমা কোথায়? কেন? ওর সাথে কিছু কথা আছে। ছাদে আছে। ধন্যবাদ ডার্লিং। ভাবির সাথে কথা বলে চলে আসলাম। ভাবছেন সকালে মরার পরেও কেন ভাবির সাথে এত ভালো করে কথা বলছি? আরে তিনি আমার বড় ভাবি, আর বড় ভাবিরা সবসময় মায়ের সমতুল্য। অপরদিকে আসমাকে খোঁজার কারণ হলো ওকে জ্বালানো অথবা কষ্ট দেয়া। এসব ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। দেখলাম এক কোণে দাঁড়িয়ে আছে। আসমার পিছনে গিয়ে হালকা একটা কাশি দিতেই আসমা আমার দিকে ঘুরে দাঁড়ালো। এখানে কেন? এমনি, আমি ভেবেছিলাম তুমি আসবে না। আসবে জানলে এখানে আসতাম না। কেন আসতে না? আমি চাই না আমার জন্য তুমি আর কোনো কষ্ট পাও। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি, আমি এখনই চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাথে কিছু কথা ছিল, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আরে সমস্যা নেই, তুমি বলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মজা করে কথাটি বললাম, কারণ আমি দেখতে চাই আসমা আমাকে কতটা ভালোবাসে। সরি, একটু ভালো করেই বলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি চাই না আমাদের বিয়ের পর আমরা দুজনেই কষ্ট পাই। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন হয়তো আর বাসি না। জানি না তুমি আমার কথাটা কিভাবে নিবে, কিন্তু এটা বলা অনেক জরুরি। তবে আমরা সারা জীবন একটা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, তুমি ক্ষমা চাচ্ছ কেন? তোমার তো এখানে কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমার নিজেই ভুল হয়েছে আব্বুকে বলা আমাদের বিয়ের কথা। তবে তুমি চিন্তা করো না, আমি আব্বুকে বলে বিয়েটা ভেঙে দিব। আর তোমাকে বিরক্ত করব না। আমি এই বাসা থেকে চলে যাব। আর এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে আসমা আর এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে নিচে নেমে গেল। তবে আমি তার কথা বলার মাঝে স্পষ্ট বুঝতে পারলাম তার চোখের কোণে নোনা জল জমে গেছে। হয়তো এজন্যই তাড়াতাড়ি আমার থেকে তাড়াতাড়ি চলে গেল। সেসব কথা না ভেবে কিছু সময় ছাদে থাকার পর নিচে চলে এলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে অনেকটা অবাক হলাম, কারণ আজ অনেকটা বেলা হয়ে গেছে। তবে তার থেকে বেশি অবাক হয়েছি আসমা আজ একবারের জন্য ডাকেনি। মনে মনে ঠিক করলাম কিভাবে আসমার থেকে এটা শোধ নেওয়া যায়। কিছু সময় ভাবার পর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম সবাই মন খারাপ করে বসে আছে, কিন্তু আসমাকে কোথাও দেখতে পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠে অনেকটা অবাক হলাম, কারণ আজ অনেকটা বেলা হয়ে গেছে। তবে তার থেকে বেশি অবাক হয়েছি আসমা আজ একবারের জন্য ডাকেনি। মনে মনে ঠিক করলাম কিভাবে আসমার থেকে এটা শোধ নেওয়া যায়। কিছু সময় ভাবার পর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম সবাই মন খারাপ করে বসে আছে, কিন্তু আসমাকে কোথাও দেখতে পেলাম না। সবার মন খারাপ কেন? কি হলো, কথা বলছো না কেন? তুই আসমাকে কি বলেছিস? আমি আসমাকে কি বলতে যাব? তুই কিছু না বললে মেয়েটা এভাবে হঠাৎ করে এই বাসা ছেড়ে চলে যাবে কেন, সেটাও তোকে না জানিয়ে? কি? আসমা বাসা ছেড়ে চলে গেছে মানে? আজ ভোরবেলা আসমা ওদের বাসায় চলে গেছে। এখন তুই বল ওকে কি বলেছিস? আরে আমি কি বলতে যাব? তুই কিছু জানিস না? আম্মু, আমি সত্যি জানি না। তাহলে আসমা সারাটা রাত তোর রুমে গিয়ে কান্না করলো কেন? ভাবি কথা শুনে অনেক অবাক হলাম, কারণ আমি নিজেও জানি না আসমা আমার রুমে কান্না করেছে। হ্যাঁ বুঝলাম, গতকাল আমি ওকে আজে বাজে কথা বলেছি, তাই বলে ওকে চলে যেতে হবে নাকি? তুমি জানলে কি হবে? রাতে যখন আমি পানি খাওয়ার জন্য বাইরে আসি, তখন দেখি তোর রুমের দরজা খোলা। কাছে যেতেই দেখলাম বোনটা আমার তোর পায়ের কাছে মাথা ঠেকিয়ে অঝোর ধারায় চোখের জল ফেলছে। আমি জানি আসমা এসব শুধু তোর জন্য করছে। তাই বলছি, কি হয়েছে সেটা বল। ভাবি কিছু হয়নি। বিশ্বাস না হলে ওকে কল করে জেনে নাও। আমার কথার কেউ তেমন উত্তর দিল না। এরপর আব্বু আর ভাইয়া অফিসে চলে গেল।
আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। বেরি খা, আমি দিতে পারবো না। কথাটি বলে আম্মু রুমে চলে গেল। ভাবি তুমি তো দাও। আমিও পারবো না, তুই নিজে বেড়ে খা। ভাবিও জ্যোতিকে কোলে নিয়ে রুমে চলে যেতে লাগলো। দূর, ভালো লাগে না, একটা মেয়ের জন্য আমার সাথে সবাই খারাপ আচরণ করছে। খাবার টেবিলে বসে হালকা কিছু খেয়ে রুমে চলে এলাম। বিছানায় বসে বসে ফেসবুক চালাচ্ছি। এমন সময় তানহার মেসেজ আসলো। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, আর আমার বিয়ের দাওয়াত দিয়ে দিলাম, আর বলে দিলাম শবনমকে সাথে করে নিয়ে আসতে। তারপর আমি অফলাইনে চলে আসলাম। এরই মাঝে 3টা দিন চলে গেল। আসমাকে এখন অনেক মিস করি। অনেক সময় ওর জন্য কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই। বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিয়ের পর সব সুদে আসলে আদায় করে নিব। আর বাসার সবাই তো আমাকে মানুষ বলে কেউ মনেই করে না, কেউ কথাই বলে না। জ্যোতির সাথে যা একটু কথা বলি, আব্বু সেটাও আর বলতে দেয় না। শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় জয়ের কল আসলো। দোস্ত, কক্সবাজার ঘুরতে যাবি? তোর বউ কি যাবে? আরে না, বউ তার বাপের বাড়ি গেছে, এই সুযোগে যেতে যাচ্ছি। রাহুল, সাকিবকে বলেছিস? হ্যাঁ, ওরা রাজি। তাহলে আমিও রাজি। যাবি কবে? তুই বললে কাল। ঠিক আছে, তাই হবে। আরো কিছু কথা বলে কেটে দিলাম। বাসায় থেকে কোনো লাভ নাই, শুধু শুধু অবহেলা। সেদিনের মতো কোনো রকম দিনটা পার করে পরের দিন বন্ধুদের সাথে অনেক ভোরবেলা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আর আমি যে কক্সবাজার যাচ্ছি সেটা বাসার কাউকে বলি নাই। বললে হয়তো গাড়িটাও নিতে দিত না। প্রায় 5 ঘন্টা পর কক্সবাজার পৌঁছালাম। অনলাইনে আগে থেকে হোটেল বুক করা ছিল, তাই আসার পরপরই হোটেলে উঠলাম। এর মাঝে বাসার কারোর সাথে একবারও কথা হয়নি। ফ্রেশ হয়ে হোটেলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতে 200+ কল। বেশিরভাগ কল এসেছে আব্বু আর ভাইয়ার ফোন থেকে। কিন্তু এতবার কল করার কি আছে? আমি কি ছোট নাকি যে হারিয়ে যাব? মনে মনে এসব ভাবছি, এমন সময় ভাইয়া আবারও কল করলো। বলো। তুই কোথায়? সকাল থেকে তোর কোনো খোঁজ নেই। বাসা থেকে চলে এসেছি, মজা করে বললাম। চলে গেছিস মানে? মানে আমি আর ওই বাসায় যাব না। কি আজে বাজে কথা বলছিস? আর আম্মুর সাথে কথা বল। তুই কোথায় এখন? হারিয়ে গেছি। দেখ সোহান, আমাকে রাগাস না বলে দিচ্ছি। বারে, এখন আমি তোমাদের রাগাচ্ছি না? এতদিন যে তোমরা আমাকে অবহেলা করছো, সেগুলো কি হলো? তাই বলে চলে যাবি? প্লিজ বাবা, বাসায় চলেই তাড়াতাড়ি। আর রাস্তা মেয়েটাও তোর জন্য সকাল থেকে পাগলের মতো হয়ে গেছে। তাতে আমার কি? ওর জন্যই তো তোমরা সবাই আমাকে অবহেলা করতে। এখন সবাই ওকে নিয়েই থাকো। কি বলছিস এসব? ঠিকই তো বলছি। তা এবার কোন দেশে গেছিস? আম্মুর সাথে কথা বলছি। এমন সময় আব্বুর কণ্ঠ শুনে এবং এরকম প্রশ্ন শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। তার মানে সবাই একসাথে? কি হলো, কথা বলছিস না কেন? না মানে আব্বু। কি মানে করছিস? বল এবার, তুই কোন দেশে গেছিস? না ফেরার দেশে। বুঝলাম, কিন্তু তার জন্য কি গাড়ি নিয়ে যেতে হবে? কি? তুমি তোমার গাড়ির জন্য এত বড় কথা বললে? ঠিক আছে, কালকেই তোমার গাড়ি তোমার বাসায় চলে যাবে, আর কখন আমাকে খুঁজে পাবে না। আর কোনো কথা না বলে কলটা কেটে দিলাম। সামান্য একটা গাড়ির জন্য কথা শুনতে হলো? আগে বিয়েটা হোক, তারপর আসমার থেকে সব সুদে আসলে আদায় করে নিব। কলটা কেটে দেওয়ার পর ফোনটা বন্ধ করে দিলাম। এরপর আর বসে না থেকে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কক্সবাজারের বিকেলের দৃশ্যপট উপভোগ করতে লাগলাম। সত্যি, এই সময়টার দৃশ্য মনে গেঁথে যাওয়ার মতো। কিছু সময় ঘোরাঘুরি করার পর আবারও সবাই সন্ধ্যা সূর্যাস্ত দেখতে মনোযোগী হলাম। সে যাই হোক, আরো কিছু সময় বসে থাকার পর হোটেলে চলে এলাম। রাতে বন্ধুরা মিলে এক রুমে বসে আছি, এমন সময় হোটেল ম্যানেজমেন্ট থেকে খাবার দিয়ে গেল। কারণ আমরা অনেক আগে খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন অনেক সকালে ঘুম ভেঙে গেল। কেন জানি না, নিজেরও ভালো লাগছে না। সেই কাল ফোন বন্ধ করেছি, এখনো অন করিনি। তাই ফোনটা অন করলাম। তবে অনেকটা অবাক হলাম, কারণ 200+ মিসড কল। আপনারা ভাবছেন ফোন বন্ধ থাকার পরেও কেন মিস কল দেখা গেল? ফোনে মিস কল অ্যালার্ট চালু করা ছিল। মিস কল গুলোর ভিতরে প্রায় ভাইয়া সবগুলো করেছে। কিন্তু এতগুলো কল করার কারণ কি? মনে মনে হাজারো সন্দেহ কাজ করতে লাগলো। সেসব কিছু আর না ভেবে ভাইয়াকে কল করলাম। হ্যালো। সোহান, তুই তাড়াতাড়ি বরগুনা হাসপাতাল চলে আয়। কেন? আসমা আত্মহত্যা করতে গিয়েছিল। ভাইয়ার কথা শুনে আমার দুনিয়াটা কেমন যেন থমকে গেল।
ভাইয়াকে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন বুঝতে পারছি মেয়েটা কেন আমাকে সেদিন বলেছিল সবার থেকে দূর দেশে হারিয়ে যাবে। ভাইয়াকে কিছু না বলে জয়, সাকিব আর রাহুলকে বলে আমি একাই রওনা দিলাম। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় হাজারো প্রশ্ন মাথার উপর ঘুরপাক খাচ্ছে। কেন করতে গেলাম মেয়েটার সাথে এমন মজা? আর ভাইয়া তো বলেছিল আমার চলে যাওয়াতে আসমা কতটা ভেঙে পড়েছিল। আর সেদিন যখন আসমাকে বললাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সেদিনও আসমা আমার কথার কোনো প্রতিবাদ করেনি, বরং সারাটা রাত আমার জন্য কান্না করেছে। প্রতিদানে আমি তাকে কি দিলাম? শুধুমাত্র কষ্ট। এখন যদি মেয়েটার কিছু হয়ে যেত, তাহলে আব্বু আম্মুকে আমি কি বলতাম? ড্রাইভ করছি আর মনকে এসব কথা জিজ্ঞেস করছি। আজ পথটাও যেন অনেক দূর লাগছে, কিছুতেই ফুরাচ্ছে না। গাড়িটা আরো জোরে চালাতে শুরু করলাম। আসমার এমন কথা শুনে ঘুম থেকে উঠে ফ্রেশটাও হতে পারিনি। মনের ভিতরে অনেক ভয় কাজ করছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর বরগুনা হাসপাতালে পৌঁছালাম। গাড়িটা কোনো রকম পার করে দৌড়ে হাসপাতালের ভিতরে ঢুকলাম। দূর থেকে দেখলাম বাইরে আসমার বাসা এবং আমাদের বাসার সবাই বসে আছে। তাদের সাথে কোনো কথা না বলে সোজা রুমের ভিতরে চলে আসলাম। রুমে ঢুকতে নিজের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। কখনো ভাবতেই পারিনি আসমা এমন একটা কাজ করবে। আসমার দিকে লক্ষ্য করতে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। মেয়েটাই কয়দিনে একদম শুকিয়ে গেছে, মাথার চুলগুলোও একদম এলোমেলো হয়ে আছে, চোখের নিচেও কালি পড়ে গেছে। দাঁড়িয়ে না থেকে আসমার কাছে গেলাম। এক হাতে সুচ লাগানো রয়েছে, চোখটা এখনো বন্ধ করে রেখেছে। হয়তো এখনো টের পাইনি আমি রুমে এসেছি। আসমার মাথার কাছে গিয়ে বসে কপালে একটা চুমু দিতেই আস্তে আস্তে চোখ খুলল। আমাকে দেখার পর অভিমানে মুখটা অন্য পাশে করে নিল। মুচকি হেসে আসমার মাথায় হাত বোলাতে লাগলাম আর বলতে লাগলাম, বাবু রাগ করেছো? আমি না অনেক পচা, শুধু শুধু তোমাকে কষ্ট দেই, কিন্তু এখন থেকে আর দিব না। একটু তো আমার সাথে কথা বলো। ঠিক আছে, এরপর থেকে তোমাকে ছাড়া আর কোথাও ঘুরতে যাব না। জানো, ভাইয়া যখন বললো তুমি সুইসাইড করতে গিয়েছিলে, তখন জানো আমার কেমন লাগছিল? মন চাইছিল নিজেকে শেষ করে দেই, কিন্তু তোমার কথা ভেবে ওপারে যেতে পারিনি। হ্যাঁ, আমি তোমাকে এতদিন অবহেলা করেছি, কিন্তু কেন করেছি জানো? আসমা, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটার কাছে অবহেলা কতটা কষ্টকর সেটা তোমাকে শুধুমাত্র বোঝাতে চেয়েছিলাম। আর তুমি কি না আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চেয়েছিলে? তুমি চলে গেলে আমি কি করে থাকতাম? তুমি জানো না আমি তোমাকে ছাড়া কতটা একা। আর যদি তুমি চলে যেতে তাহলে হয়তো আমিও তোমার সাথে চলে যেতাম। কান্না করে কথাগুলো বললাম। চোখের জল মুছে আসমার দিকে লক্ষ্য করতে দেখলাম আসমাও কান্না করছে। এমন সময় রুমে আব্বু আসলো। কেন এসেছিস এখন? মেয়েটা কিভাবে মারা যাচ্ছে সেটা দেখতে? কথাগুলো অনেক জোরে আর রেগে গিয়ে বলল। আব্বুর এমন জোরে কথা বলা শুনে সবাই রুমের ভিতরে চলে এলো। কি হলো, কথা বলছিস না কেন? বল। এখানে কিছু বলার মতো মুখটা আমি রাখিনি, তাহলে বলবো কি? গালে হাত দিয়ে নীরবে দাঁড়িয়ে রইলাম। আব্বু তারপরেও আমাকে বকা দিতে লাগলো। বুঝতে পারছিলাম আমাকে এখন চলে যেতে হবে, কারণ আব্বুর হার্টের সমস্যা। এখন যদি আব্বু জোরে জোরে কথা বলে তাহলে হয়তো আবারও আব্বু অসুস্থ হয়ে পড়বেন। তাই সেখানে আর দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলাম। এমন সময় আসমা বলল, সোহান, তুমি প্লিজ যেও না। ভালো থেকো। পেছনে ঘুরে কথাটি বলে চলে আসতে লাগলাম। আব্বু, আমি সোহানকে ছাড়া বাঁচবো না। প্লিজ আব্বু, তোমরা সোহানকে আটকাও। এবার চলে গেলে আমি সত্যিই মরে যাব। আসমার কথা শোনার পরেও চলে যেতে লাগলাম। হঠাৎ কে যেন পেছন থেকে হাত ধরলো। পেছনে তাকিয়ে দেখলাম আব্বু হাত ধরে আছে। আব্বুর চোখের দিকে তাকিয়ে দেখতেই দেখলাম চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রাগ করে চলে যাচ্ছিস? আব্বুকে কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আসমার সাথে শুধু মজা করতে চেয়েছিলাম। আমি কখনোই ভাবতেই পারিনি আসমা এমন একটা জিনিস করে বসবে। আমার কান্না দেখে সবাই কান্না করে দিল। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে স্বাভাবিক করে চোখের জল মুছে ফেললাম। তারপর সবাইকে বাইরে যেতে বললাম। আমার কথা শুনে সবাই বাইরে চলে গেল। সবাই চলে যাওয়ার পর আসমার কাছে গিয়ে বসলাম। মেয়েটা এখনো কান্না করে চলেছে। চোখের জল মুছে দিয়ে হাসানোর জন্য বললাম, ইস, দেখো তোমার জন্য আব্বু কত জোরে আমাকে মারলো, এখনো ব্যথা করছে। মেরেছে, বেশ করেছে। তুমি আমাকে বারবার কষ্ট দাও কেন? ওকে বাবু, আর কখনো তোমাকে কষ্ট দিব না, প্রমিস। মনে থাকে যেন। থাকবে। তারপর আসমার সাথে কথা বলতে লাগলাম। রাতে আম্মু আর আসমান আম্মু থাকতে চাইছিল হাসপাতালে। আমি তাদেরকে বাসায় পাঠিয়ে দেই। সবাই চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আসমার কাছে বসলাম। তুমি বাসায় গেলে না কেন? আমি গেলে তোমার যত্ন নিবে কে? দুই আম্মুই তো ছিলই, শুধু শুধু তোমার কষ্ট করতে হবে এখন?
জি না, আমার কোনো কষ্ট হবে না। তাই বুঝি। হুম। এখন আমাকে জড়িয়ে ধরো, এখন না, আগে বাসায় যাই তারপর। না হলে আমি কান্না করব। ওলে আমার বাবুটা, আসো আদর করি। থাক, আপনাদের আর জানতে হবে না। আসমান পাশে সেদিন রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন বাসা থেকে সবাই হাসপাতালে চলে এসেছে। এখন চলো সবাই। ভাই, হাসপাতালে বিলগুলো তো দিতে হবে। সেগুলো আরিফ শেষ করেছে। এটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা আসমাকে নিয়ে বাসায় যাই। বাসায় মানে? বিয়ে না হওয়া পর্যন্ত আসমা ওই বাসায় থাকবে। আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে তবে। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই হবে। তারপর আর কোনো কথা না বলে আসমাকে বাসায় নিয়ে আসলাম। রাতে সোফায় বসে আছি আর আসমা বিছানা ঠিক করছে। হয়ে গেছে, এখন আসো ঘুমাই। তাহলে তুমি যাও। আমি যাব কেন? কারণ আমাদের এখনো বিয়ে হয়নি। কাঁধে হাত দিয়ে বললাম। তাতে কি হয়নি, হবে। না বাবু, সবাই খারাপ ভাববে। কিন্তু কোনো কিন্তু না, যাও এখন। আসমার কিছু না বলে একটা চুমু দিয়ে চলে গেল। এভাবে আরো কিছুদিন চলে গেল। বিকেলবেলা ছাদে আমি আর জ্যোতি বসে আছি। এখন আসমা নেই, কারণ সকালে আসমা বাসায় চলে গেছে। কিছুদিন পর বিয়ে, এজন্য দেখতে দেখতে বিয়ের দিনটা চলে এলো। বাসা ভর্তি মেহমান। তবে একটু মন খারাপ লাগছে, তানহা আর শাবনাম আসেনি। সে যাই হোক, বিয়েটা অনেক ধুমধাম করে হয়ে গেল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসর ঘরে চলে আসলাম। রুমে আসতে দেখলাম আসমা বিছানার উপরে বসে আছে, সাথে ইয়া বড় ঘোমটা। আসমার দিকে এগিয়ে যেতে আসমা উঠে এসে আমাকে সালাম করলো। বন্ধুরা বলছিল, বউ সালাম করলে বলবি তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। কিন্তু এটা অনেক কমন ডায়লগ, তাই নতুন কিছু বললাম। বেঁচে থাকো বৎস, স্বামী সংসার নিয়ে অনেক খুশি হও, এটাই দোয়া করি। আসমা সালাম করার পর আমার কলার ধরে বলল, এই, তুমি এখানে মজা করবে? তাছাড়া কি করব? আসমা কিছু না বলে আমার কলার ধরে বিছানার উপর ফেলে দিয়ে রুমের লাইটটা বন্ধ করে দিল। লাইট বন্ধের জন্য কিছু দেখতে পারছিলাম না, তাই তখন কি হয়েছিল আমি সঠিক জানি না। আপনারা জানলে কমেন্ট বক্সে বলে দিয়েন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।